হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে প্রথম টেস্ট, এই টেস্টের যে বাংলাদেশের শুরুটা কেমন ছিল সেটা কিন্তু আমি আপনি সবাই কিন্তু দেখেছি। সেই সাথে প্রথম দুইটা সেশনে কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছেন। আপনি হাসান মাহমুদের বল দেখেন, যে তিনি যেভাবে বল করতেছিলেন তার বলগুলো কিন্তু খেলা খুব বেশি ইজি ছিল না। আপনি রোহিত শর্মার কথা বলেন, শুভমান গিলের কথা বলেন, বিরাট কোহলির কথা বলেন, এইসব বাঘা বাঘা ব্যাটসম্যানদের কিন্তু তিনি একাই কাবু করেছেন এবং প্রথম দুইটা সেশনে কিন্তু বাংলাদেশ পুরো ডমিনেট করে কিন্তু ম্যাচে ছিল। বাট এরপরে কি হলো, বাংলাদেশ কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেল। সেই সাথে বাংলাদেশের যে হতশ্রী একটা ব্যাটিং লাইন আপ, অদ্ভুতের একটা ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু আমি ডিটেলসে কথা বলবো। সো সাথে আছে রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাংলাদেশের এই টেস্ট সিরিজ নিয়ে যদি আমি কথা বলি, এই বিষয়টি নিয়ে আমি আরও অনেক আগেই কথা বলতাম, বাট আমি সময় পাচ্ছিলাম না, বিধায় আমি কথাগুলো বলি নাই। বাংলাদেশের টেস্টের যে বর্তমান যে ইন্ডিয়ার এগেনিস্টে যে একাদশটা মাঠে খেলতেছে, সেখানের কথা যদি আপনার চিন্তা করে দেখেন, একটা টেস্ট খেলুড়ে দেশের প্রথম 4টা ব্যাটসম্যান লেফট হ্যান্ডি। একটা অদ্ভুতের কাণ্ড না? টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন আপনি, যেখানে সবাই রাইট অ্যান্ড লেফট হ্যান্ডি যে একটা কম্বিনেশন সেটা তৈরি করতে চাই, বাট বাংলাদেশ এখানে ভিন্ন। সাদমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, এই সবগুলো কিন্তু প্রথম 4জন ব্যাটসম্যান বামহাতি। মানে এখানে হচ্ছে আপনি দেখেন যে যেখানে বাংলাদেশ স্পিনারদেরকে নিয়ে এসেছে প্রায় 20 ওভারের পরে, বাট রোহিত শর্মা কিন্তু রবিচন্দ্রন আশ্বিনকে নিয়ে আসছে প্রায় 7 থেকে 8 ওভারের পরে। মানে বলটা একটু জাস্ট পুরনো করছে, দেন কিন্তু আশ্বিনকে নিয়ে এসে যে একটা চাপ অনুভূত করায় সেটা কিন্তু তিনি করেছেন এবং অপর প্রান্ত থেকে কিন্তু বোলিংরা তাদেরকে উইকেটগুলো নিতে সহায়তা করেছেন। সো এই অদ্ভুতের ব্যাটিং লাইন আপের আইডিয়া আসলে কার মাথা থেকে আসছে আমি কিন্তু জানি না। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনার যদি প্রথম টপ অর্ডার যদি সবগুলোই বামহাতি হয়, তাহলে কিন্তু বিপক্ষ দলের যে ক্যাপ্টেন থাকে বা তাদের যে প্ল্যান থাকে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় যে আমি আমার বোলিংদের যেভাবে ইউজ করি না কেন, তাদের যে ওপেনিং যেটা হচ্ছে সেটা বামহাতি, ওয়ান ডাউনে যেটা আছে সেটা বামহাতি, দেন তারপরে যেটা আছে সেটাও বামহাতি। সো তার জন্য কিন্তু কাজ ইজি হয়ে যায় এবং বাংলাদেশ কিন্তু এইখানেই কিন্তু পিছিয়ে পড়ছে বারবার। এবং বাংলাদেশের সবচেয়ে বাজে যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের এই লাইন আপটা কিন্তু কখনো তারা চেঞ্জ করতে চায় না। আমরা মাঝে অনেকবারই শুনেছি যে লেফট অ্যান্ড রাইট হ্যান্ডি কম্বিনেশনটা করাটা খুব দরকার। আপনি যদি চিন্তা করে দেখেন যে বর্তমানে আপনি বাংলাদেশ দলের যে বামহাতি ব্যাটসম্যানগুলোকে আমি ছোট করছি না, বাট তাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে ভালো খেলার। কিন্তু আপনি যখন এরকম একটা দলের এগেনিস্টে, ইন্ডিয়ার মতো একটা দলের এগেনিস্টে, যারা 2009-এর পরে তাদের ঘরের মাঠে খুব সম্ভবত 9 অথবা আমার সালটা মনে নেই, এরপরে থেকে এখন পর্যন্ত কোনো সিরিজ তারা হারেনি, এরকম একটা দলের সাথে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের রাইট নাও তারা হচ্ছে 2বার ফাইনালিস্ট এবং এখনও তারা এক নম্বরে অবস্থান করতেছে। সো এবং তাদের ঘরের মাঠে খেলা এমন একটা দলের বিপক্ষে আমরা আমাদের টপ অর্ডারের 4জন ব্যাটসম্যানকে আমরা লেফট হ্যান্ডি হিসেবে করে নিয়ে আমরা মাঠে নেমেছি এবং সেখানে গিয়ে একদম পুরো ফেল। যেখানে বাংলাদেশ বলাররা ডমিনেট করে ম্যাচে বাংলাদেশকে রাখলো, সেখানে ব্যাটসম্যানরা ঠিক উল্টোটা করে বাংলাদেশকে একদম এই সিরিজের প্রথম টেস্ট থেকে একদম সিটকে দিল। এই কাজটা কিন্তু বাংলাদেশের সম্ভব হয়েছে শুধুমাত্র ব্যাটিংয়ের যে হতশ্রী একটা চেহারা তার কারণে। পাকিস্তান সিরিজেও আমরা একটা লক্ষ্য করেছি যে আপনার হচ্ছে লেফট হ্যান্ডি যে ব্যাটসম্যানগুলো আছে সেগুলো হচ্ছে রাইট আর্ম ফাস্ট বলারের বলগুলো ইন সুইং হয়, যখন ভিতরে ঢুকে একটা বলও তারা খেলতে পারে না। আপনি জাকির হাসানের কথা বলেন, সাদমানের কথা বলেন, শান্তর কথা বলেন, এখানে একটু ডিফারেন্ট আছে হচ্ছে মমিনুল হক, সৌরভের কথায়। তিনি কিন্তু সব ধরনের বল খেলতে পারেন। তিনি যদি একবার সেট হয়ে যান তাহলে কিন্তু তাকে আউট করা কিন্তু অনেক বেশি কঠিন একটা কাজ হয়ে যায়। বাট উপরে যারা আছে, শান্তর কথা যদি আপনি বলেন, সেও কিন্তু সেট হয়ে আউট হয়ে যায়, দেন উপরে আরও যারা আছে এরাও কিন্তু সেট হয়ে কিন্তু তারপরে আউট হয়ে যায়। বাট আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এরকম একটা ব্যাটিং লাইন আপ কেন বাংলাদেশ করবে এবং এইরকম ব্যাটিং লাইন আপ কেনই বা মাঠে দেখা যাবে? আপনি যদি রাইট অ্যান্ড লেফট হ্যান্ডই যদি করতে না পারেন তাহলে তো এরকম দরকার নাই। আপনার হাতে অপশনস আছে। জাকির হাসান তার অ্যাবিলিটি নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রশ্ন নাই, বাট আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে ভালো প্লেয়ার, ফর্মে থাকা প্লেয়ারও কিন্তু কম্বিনেশনের কারণে কিন্তু তিনি একাদশের জায়গা পান না। তো আমার যেটা বলার উদ্দেশ্য যে আপনি যদি জাকির হাসানকে বাদ দিয়ে, যেহেতু সাদমান ভালো একটা টাচে ছিল এবং জাকির হাসান খুব একটা ভালো টাচে ছিলেন না, তো জাকির হাসানকে ড্রপ করে সেখানে মাহমুদুল হাসান জয়কে যদি ইনক্লুড করা যেত, আমার মনে হয় ব্যাটিংয়ের যে চিত্রটা এর থেকে একটু বেটার হইতো এবং এইরকম নাও হইতে পারতো। বাট এই কাজটা কিন্তু
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নির্বাচক অথবা কোচ, ক্যাপ্টেন কেউ কিন্তু চায়নি। সো এই হতশ্রী ব্যাটিংয়ের পিছনে মূল কারণটা হচ্ছে এরকমের একটা প্ল্যান যে সবগুলো লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, এবং বাংলাদেশ একাদশে এই মুহূর্তে প্রায় 6 জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে। আপনি অন্য অন্য যে কোনো টিমে আপনি চিন্তা করে দেখেন যে এতগুলো লেফট হ্যান্ডি ব্যাটসম্যান নেই কোনো দলেই নেই। এবং এই 6 জন যে আমি বললাম 11 জনের মধ্যে থেকে 6 জন, এবং এই 6 জনের ভিতরে 5 জন হচ্ছে পিওর ব্যাটসম্যান। সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, এই 5 জন হচ্ছে প্রপার ব্যাটসম্যান, এবং আরেকজন হচ্ছে বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা জানি তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। সো এই যে একটা দলের যদি প্রথম আপনার দলের সেরা 5 জন ব্যাটসম্যান যদি লেফট হ্যান্ডে হয়, তাহলে ভাই আপনি তো হচ্ছে ওই ইনিংসের শুরুর দিকে 7-8 ওভারের মধ্যে আপনাকে রবিচন্দ্রন আশ্বিনকে ফেস করতেই হবে, রবীন্দ্র জাদেজাকে ফেস করতেই হবে। এটা কিন্তু পরে এসে করছে যদিও। এবং এই যে প্ল্যান, আমি জানি না যে এই প্ল্যানটা আসলে কার, ক্যাপ্টেনের নাকি কোচের নাকি কার থেকে আসছে, এই জিনিসটা আমাদেরকে নিয়ে ভাবতে হবে। যদি এই জিনিসটা নিয়ে ভাবে তাহলে কিন্তু বাংলাদেশের ফলাফলটা অন্যরকম হলেও হতে পারতো। এবার যদি আমি আসি যে বাংলাদেশের আসলে মাঠে কোন লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে। প্রথম লক্ষ্য হচ্ছে যে পাকিস্তান থেকে ফিরে আসার পরে বাংলাদেশ দলটাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সেই সাথে ইন্ডিয়ান গণমাধ্যমে ইন্ডিয়ানরা অনেক কথা বলেছে, বাংলাদেশের অনেক কথা বলেছেন যে আমরা ভালো খেলবো, এবং সেই সুযোগটাও ছিল। এবং বাংলাদেশের পেসারদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, এবং বাংলাদেশের সেরা পেস লাইন আপ সেটাও কিন্তু তারা সবাই আখ্যা করেছেন, এবং সেটার কিন্তু প্রমাণও কিন্তু তারা রেখেছেন। এবং ইন্ডিয়ার মতো একটা দলের বিপক্ষে তাদেরকে অল আউট করেছে, এবং সেখানে 9টা উইকেট পেসারদের মানে ব্যাগে। সো আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে আপনার পেসাররা আপনাকে ভালো ফিডব্যাক দিচ্ছে, বাট সেখান থেকে ব্যাটসম্যানরা ভালো ফিডব্যাক দিতে পারছে না, সেই সাথে স্পিনারদের থেকে ভালো কোনো বল আশা করা যাচ্ছেই না। হয়তো 1-2টা বল ভালো আসতেছে, বা সাকিব আল হাসানকে প্রথম দিন সাকিব আল হাসানকে কিন্তু ব্যবহার করতে চায় নাই, একদম শেষে গিয়ে তাকে ব্যবহার করলে, এবং তখন অলরেডি সবাই সেট হয়ে গেছে। বাট এই কাজগুলো আমি জানি শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করার কোনো ওয়ে নাই, কারণ তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে থাকেন। দল যখন সাফল্য পায় তখন এইসব ভুলগুলো চোখে পড়ে না, যখন বড় দলের সাথে আপনি খেলতে যাবেন তখন এই ভুলগুলো সামনে চলে আসবে। সো এইখান থেকে বাংলাদেশকে কিন্তু শিক্ষা নিতে হবে, এবং বাংলাদেশের এই যে হতশ্রী ব্যাটিং লাইন আপ, এবং যে অদ্ভুতের একটা ব্যাটিং লাইন আপ, এবং একটা একাদশে 5 জন পিওর ব্যাটসম্যান সবাই লেফট হ্যান্ডি, এবং 4 জন হচ্ছে টপ অর্ডার। সো এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, এবং এই কাজগুলো যদি বাংলাদেশ ঠিকঠাক মতো করতে পারে তাহলে বাংলাদেশের কিন্তু ম্যাচে ফেরার মতো এখনও এনাফ সময় আছে। হয়তো ইন্ডিয়া চাইবে হচ্ছে যে তাদের বিগ একটা লিড নিয়ে বাংলাদেশ দলকে একটা ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবে, বাট বাংলাদেশ কিন্তু চাইলে এই ম্যাচ থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট বের করতে পারে, চাইলে ড্র করতে পারবে, কারণ খেলাটা হচ্ছে ওভারকাস্ট ওয়েদারে, মানে কখনো রোদ কখনো মেঘ, কখনো রোদ কখনো মেঘ। সো পিচ কিন্তু ফাটার কোনো সম্ভাবনা নাই। এবং তামিম ইকবাল কমেন্ট্রি করছেন এই সিরিজে, এবং তিনি ফুল টাইম করবেন কমেন্ট্রি। তো তিনি কমেন্ট্রি থেকে বলছিলেন যে এই মুহূর্তে এই ক্রিজে বল খেলাটা খুব একটা কঠিন কোনো কাজ না, কারণ বলের কোনো এক্সট্রা কোনো মুভমেন্ট হচ্ছিল না। আমরা যে হাইপ নিয়ে জানি যে চেন্নাইয়ের যে স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখানে স্পিন বলটা অনেক বেশি ধরে, বাট এইগুলো কিন্তু কোনো কিছুই হয়নি, বরং সেখানে খুব ভালোভাবে ব্যাটে বলে আসছিল। এবং সেই সাথে লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান বাংলাদেশের এত ভালো 2 জন ব্যাটসম্যান, এবং এর আগে বাংলাদেশের যে ব্যাটিং কলাপসটা হলো সেখানে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস সেট হওয়ার পরে তাদের কোনো তাদের কাছ থেকে এই ধরনের শট কিন্তু কোনোভাবেই আশা করা যায় না। লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান এইগুলো হচ্ছে একটু বিলাসিতা বললেই হয় আর কি, যে তাদের এই বিলাসিতা কখনো করা যাবে না, যেহেতু দল খারাপ অবস্থানে আছে। সো তাদেরকে ওইভাবেই খেলতে হবে। লিটন কুমার দাস তিনি একটা শট তিনি ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। দেন সাকিব আল হাসান যিনি জীবনে কখনো আমি দেখি নাই যে তিনি রিভার্স সুইপ করতেছে, তো রিভার্স সুইপ করতে গিয়ে তিনি অদ্ভুত ধরে একটা ক্যাচে পরিণত হয়ে তিনি আউট হয়ে গেলেন। সো একটা অভিজ্ঞ ক্রিকেটার এবং দলের গুরুত্বপূর্ণ সদস্যর কাছ থেকে এই ধরনের ইনিংস আশা করাটা আসলে আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশ দল আরও ভালো করুক। সো বাংলাদেশের এখনও সময় আছে, ইন্ডিয়াকে খুব তাড়াতাড়ি অল আউট করতে হবে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে টিকে রাখতে হবে বা থাকতে হবে। সো এই কাজটা যদি করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এখনও সুযোগ আছে ড্র করার। ম্যাচ কিন্তু এখনও বের হয়ে যায়নি। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।